ঘুরতে ঘুরতে জঙ্গলের একটু ভেতর দিকটায় চলে এসেছিল গোবিন্দ। এই জঙ্গল অনেকটাই বড় আর গভীরও বটে। জঙ্গল থেকেই কাঠ কেটে বিক্রি করে গোবিন্দর পেট চলে। আজ বিকেলেই সে এসেছিল কাঠ কাটতে। তবে ভালো কাঠ পাওয়ার জন্য ঘুরতে ঘুরতে একটু ভিতর দিকে ঢুকে এসেছিল সে। গাছ লতা পাতায় ঘেরা ভাঙা মন্দিরটা এবার চোখে পড়ল তার। জঙ্গলটার ভিতর মন্দিরের অবস্থানটা এমনি যে দূর থেকেও খুব সতর্ক দৃষ্টি না থাকলে চোখে পড়বে না। ঝোপের আড়ালে শিকারী পশু যেমন ওঁত পেতে লুকিয়ে বসে থাকে, মন্দিরটাও এরকম যেন গাছের আড়ালে লুকিয়ে বসেছে শিকারী প্রাণীর মতোই, যেন ওঁত পেতে রয়েছে, হয়তো তার কোনো শিকারের সন্ধানে। মন্দিরের এক পাশ দিয়ে গজিয়ে ওঠা একটা বটগাছের ঝুড়ির ওপর থেকে নেমে কিরকম যেন পেঁচিয়ে রেখেছে তার মাথার চুঁড়োটা। ঠিক গলায় বাসকী নাগ জড়ানো পশুপতি মহাদেবের আদি রূপ। ওপরের দেওয়ালের এক দিকটা ভেঙে পড়ে বেশ খানিকটা জায়গা হাঁ হয়ে গিয়েছে। এই নির্জন জঙ্গলা পরিবেশে আচমকা তাকে দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠে বই কি। গোবিন্দর সেসব দিকে মন দেওয়ার সময় নেই। ঝটপট কালকের জন্য কাঠ কেটে তাকে বাড়ি ফিরতে হবে, সেদিকেই মন দেয় গোবিন্দ। এদিকটা গভীর বন, দেখেই বোঝা যায় মানুষের পা এখানে খুব একটা পড়েনি। দিনের বেলাও তো মনে হয় সূর্যের আলো খুব একটা এখানে আসে না। এই বিকেল বেলায় তো সন্ধ্যের মতো অবস্থা, অথচ বনের এদিকটা কিরকম যেন নিস্তব্ধ। মানুষ তো কোন ছাড়, ছোট কীট পতঙ্গ পাখি এরাও বোধহয় বনের এদিকটা কখনোই আবিষ্কার করেনি। যেন গোবিন্দই এই এলাকার অঘোষিত আবিষ্কর্তা। বাড়িতে দাদু ঠাকুমার কাছে ছোটবেলায় এই মন্দিরের নামে অনেক কথাই শুনেছে গোবিন্দ। অনেক অলৌকিক বিশ্বাসও মানুষের মধ্যে জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। তবে গোবিন্দ কখনোই এই সবকে সত্যি বলে খুব একটা মানেনি। এইসব পুরনো জিনিস থাকলে তাকে ঘিরে এমন অলৌকিক অতিলৌকিক বিশ্বাস ভাবনা অনেক কিছুই জন্ম নেয়। মন্দির থেকে কিছুটা দূরে একটা গাছের গায়ে হাত রেখে মন্দিরের দিকে পিছন করে দাঁড়িয়েছিল গোবিন্দ। তবে তার মনে হতে লাগলো কেউ যেন অনেকক্ষণ থেকেই তার ওপর লক্ষ্য রাখছে লুকিয়ে লুকিয়ে। এমন ভাবনা বড়ই অস্বস্তিকর। তবুও গোবিন্দ সেটা মনের ভুল ভেবেই নিজের কাজে মন দিল। গভীর বন, আলো আধারিতে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। এখানে শুকনো কাঠ পাওয়া মুশকিলের ব্যাপার। বেজে কাঠ কেটে নিয়ে গিয়েও শুকাতে হবে। মনের ভুল ভাবলে কি হবে? অস্বস্তির অনুভূতিটাকে সহজে মন থেকে ঝেড়ে ফেলতে পারল না গোবিন্দ। ছোট্ট একটা আম গাছের মোটামুটি শুকনো ডাল দেখে সেটার ওপর কোপ বসানোর জন্য গোবিন্দ কুড়ুলটা ওপরে তুলেছে, এমন সময় পেছন থেকে একটা চাপা হাসির শব্দে সে চমকে উঠে এক ঝটকায় পিছনে তাকালো। ভাঙা মন্দিরটার একটা থামের পাশে আলো অন্ধকারে ওটা কে দাঁড়িয়েছে? অমন কালো বিকট গরিলার মতো দানব আকৃতির চেহারা, টকটকে দুটো লাল চোখ। ও কে? আঁতকে উঠল গোবিন্দ। তার থেকে থেকে ধপ ধপ শব্দে মাটির ওপর পড়ে গেল কুড়ুলটা। টের পেয়েই ঝুঁকে পড়ে ঝটপট সেটা কুড়োতে গেল গোবিন্দ। কুড়োতে গিয়ে কিছু মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে এলো। কুড়ুলটা কুড়িয়ে সে আবার যখন উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালো, সেখানে কেউ নেই। যে ধামটার পাশে সে ওই দানবাকৃতি জীবটাকে দেখেছিল, সেখানে একটা কালো মতো বড় পাথর রয়েছে কেবল। তাহলে কি
অন্ধকারে সেটাকেই ভুল করে। কিন্তু এতটা ভুল গোবিন্দ দেখবে বিশ্বাস হলো না তার। সে স্পষ্ট দেখেছে সে কদাকার মূর্তি দাঁড়িয়েছিল ওখানে, ভাটার মতো জলজলে চোখ নিয়ে। যতই অলৌকিক অন্ধবিশ্বাস বলে সবকিছু উড়িয়ে দিক গোবিন্দ, সেও তো মানুষ। রাগ, ক্ষোভ, আনন্দ, ভয়, এই সব অনুভূতি তো তার মধ্যেও রয়েছে। যে বিভীষিকাকে সে নিজের চোখে দেখেছে তা কি এত সহজে অস্বীকার করা যায়? এমন নির্জন জঙ্গলা সান্ধ্য পরিবেশে একাকী এমন পুরনো ভাঙা মন্দিরের সামনে এতক্ষণ যে অনুভূতি গোবিন্দর হলো, নিঃসন্দেহে তাতে যে কোনো মানুষ ভয় পাবে। গোবিন্দ ভাবল আর এখানে থাকা ঠিক নয়, বাড়ি ফেরা দরকার। কাঠের বোঝা কাঁধে তুলে কুড়ুলটা হাতে নিয়ে সে সাবধানে পা ফেলে ফেরার পথ ধরল। মন্দিরটার একদম সামনে সে এসছে। এমন সময় পিছন থেকে একটা হাত যেন কাঁধের ওপর এসে পড়ল গোবিন্দর। চমকে উঠে ঘুরে তাকিয়েই চিৎকার করে উঠল গোবিন্দ। হ্যাঁ, তার কোনো ভুল নেই। একটু আগেই মন্দিরের ভাঙা থামের সামনে যে দানবাকৃতি বিকট মূর্তিকে গোবিন্দ দেখেছে, সেই মূর্তি এখন তার একদম কাছাকাছি দাঁড়িয়ে। বিরাট লম্বা চওড়া কালো কুচকুচে দেহ, আগুনের গোলার মতো বড় চোখ। এত বিকট কোনো মানুষের দেহ হতেই পারে না। কিরকম যেন শরীরের ভারে সামনের দিকে ঝুঁকে পড়েছে সেটি। তা সত্ত্বেও উচ্চতায় সে দুটো গোবিন্দর সমান। হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গেল গোবিন্দ। মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো তার। এবার বিকট একটা অট্ট হাসি করে উঠল সেই দানবটি। না না, না। কিন্তু তার সেই আর্তনাদকেও ছাপিয়ে গেল সেই দানবের বিকট হাসি আর গর্জন। তার মুখ হাঁ হয়ে এবার বেরিয়ে এসেছে ছুরির মতো ধারালো দাঁতের শাড়ি। গোবিন্দ চিৎকার করে জ্ঞান হারাল। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনতে চলেছেন পল্লব ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, পৌর মন্দিরের পিশাচ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব শীঘ্রই 20,000 সদস্যের পরিবার হতে চলেছে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প। শুনতে থাকুন পল্লব ঘোষের কলমে পৌর মন্দিরের পিশাচ। মার্চ। আজ কলেজের ছুটি। না, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়াল। হ্যাঁ, আমি বলছি হিস্ট্রি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্র শ্রীযুক্ত সৌম্যদীপ। আমরা ছুটি করিয়েই নিয়েছি। এত গরমে ট্রামে বাসে ছুটে ছুটে ওই ঝুলে ঝুলে যেতে কার ভালো লাগে? যদিও কলেজের শেষ বছর, আর মাস দুয়েক পরেই ফাইনাল পরীক্ষা। পাস আশা করি করে যাব। নিজের বন্ধুগুলোর ওপর ততটুকু ভরসা আছে। কিছুটা নিজে পড়বো আর বাকিটা আমার আগের পরের জনেরটা পড়ে নেব। এর ওর জ্ঞান ঠিক আলোচনা করে পরীক্ষা হলে নামিয়ে দেওয়া যাবে। আনন্দ হোক বা পরীক্ষা নাম্বার, ভাগ করে নিলেই দুটোই পারে। তবে তার আগে একটা বড় কাজ রয়েছে, এবং সেটা হলো পরীক্ষার আগে একটা ছোটখাটো ঘুরতে যাওয়া। পরীক্ষা শেষে কলেজ ছেড়ে কে কোথায় থাকবে কে জানে, দেখা আদৌ হবে নাকি সেটাই জানি না। আমাদের বেশি না,
5 জনের দল, সবাই একই ক্লাসের। আমি, সুদীপ, দিব্যেন্দু, মেঘা আর সোনিয়া। অবশ্য ঘুরতে যাওয়ার পেছনে আরেকটা বড় উদ্দেশ্য হলো একটা প্রজেক্ট বানানো, যেটা পরীক্ষার জন্য দরকারি। কোথাও ঘুরতে যাওয়া হবে সেই জায়গা ঠিক করেছেন দিব্যেন্দু বাবু। কোনো এক অজপাড়াটা, সেখানে নাকি ওর মামার বাড়ির কি এক আত্মীয় থাকেন, তার বাড়িতেই। ওখানে যাওয়া একটা কারণ রয়েছে, তা হলো ওখানে নাকি অনেক প্রাচীন গুরুত্ব সম্পূর্ণ কোনো এক মন্দির রয়েছে। ঘোরাও হবে, আর ওই মন্দিরের উপর প্রজেক্টও বানিয়ে নেওয়া যাবে। রথ দেখা, কলা বেচা, দুই হলো। ঠিক হয়েছে পরের সপ্তাহেই আমরা বেরোবো। মোটামুটি 2 দিনের ট্যুর, তার মধ্যেই কাজ সারতে হবে। যাক, আপাতত লেখা থামাই। ওই দিব্যেন্দু ফোন করছে, বোধহয় ঘুরতে যাওয়া নিয়ে কিছু কথা আছে। মার্চ। আমাদের ঘোরার জায়গা সব ঠিকঠাক হয়ে গেছে। গ্রামের নাম হরিণপোতা। শহর ছাড়িয়ে পশ্চিমে প্রায় 4-5 ঘন্টার পথ, তবে শহর থেকে ট্রেন যায়, এটাই যা সুবিধা। সোনিয়া প্রথমে একটু গো ধরেছিল, এত দূর রাস্তা, কোথাও চেনা জানা জায়গা নয়, এভাবে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু দিব্যেন্দু মানিয়ে নিয়েছে। 27 মার্চ। 2-3 দিন থাকার মতো মোটামুটি জিনিসপত্র যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। কাল সকালে বেরোনো হবে। তার আগে এই রাতে শেষ লিখতে বসা। আশা করি আমাদের এই ছোট্ট যাত্রা খুব সুন্দর হবে। ক্লাসে এতদিন পড়ার সময় হিস্ট্রি বিষয়টা অতটাও ভালোবেসে পড়িনি। সত্যি বলতে কেবল পড়তে হয়, নাম্বার পেতে হয়, তাই পড়া। কিন্তু আজ সত্যি একটা বেশ আলাদা অনুভূতি হচ্ছে। ইতিহাসে এমন কত জিনিস তো আছে যার এখনো কোনো সমাধান হয়নি, যা এখনো নথিভুক্ত হয়নি। দিব্যেন্দুর কথাই শুনেছি হরিণপোতা জঙ্গলে ওই মন্দির নিয়ে নাকি অনেক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে মানুষের মনে। দেখা যাক আমাদের খুদে ঐতিহাসিকরা কতটুকু সেই রহস্যের কিনারা করতে পারি। 28 মার্চ। সকাল থেকে ছোটাছুটি যাওয়া আসার ব্যস্ততায় আর লেখা হয়ে ওঠেনি। গন্তব্যে এসে তাই এই রাতে খাওয়া শেষে আবার লিখতে বসেছি। সকাল 6:30 নাগাদ আমরা ট্রেন ধরেছিলাম। গোটা রাস্তাটা নানান রকমের খাওয়া দাওয়া, গল্পগুজব করতে করতেই কেটেছে। সোনিয়া, মেঘা আর দিব্যেন্দু বাড়ি থেকে আসে। বেশিরভাগ খাবার ওরাই এনেছে, লুচি, রুটি, মাংস, তরকারি, আলু ভাজা, মিষ্টি ইত্যাদি ইত্যাদি। সব আহারে বাহারে গল্প করতে করতে আমরা ট্রেনে চড়লাম। সত্যি কলেজ জীবনটা হয়তো শেষ হবে, কিন্তু বন্ধুত্বের এই মজার মুহূর্তগুলো চিরকাল থেকে যাবে স্মৃতির পাতায়। নতুন বন্ধু হওয়ার মোটামুটি এটাই শেষ ধাপ। এরপর তো সব জায়গায় সবাই প্রতিদ্বন্দ্বী। বন্ধু হয়তো আর মিলবে না। ট্রেনে গল্প করতে করতে দিব্যেন্দু কিছুটা বলছিল ওই জায়গার কথা। ওখানে নাকি ও দাদুর কে এক মাসতুতো ভাই থাকে। ছোটবেলায় মামার বাড়ি গিয়ে দিব্যেন্দু বেশ কয়েকবার ওখানে গেছে। ওর দাদুর ভাই মানে সম্পর্কে ওর দাদুই মানবেন্দ্র বাবু একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং অশীতিপুর বিপত্নিক বৃদ্ধ। আমি দিব্যেন্দুকে বলছিলাম, হ্যাঁ রে ভাই, তুই বলছিস বটে, কিন্তু তোর বয়স্ক দাদু একা আমাদের দেখাশোনা করবেন কি করে? আরে ভাই, দাদুর সাথে আমার সব কথা হয়েছে চিঠিতে। বয়স 80-র উপরে হলে কি হবে, এখনো বেশ দানাখাড়া লোক, গ্রামের ছেলে ভাই, মাঠে ঘাটা শরীর, আমাদের মতো তোরাই। হ্যাঁ, ওদের বয়স উল্টো দিকে ঘোরে। তুই কিচ্ছু চিন্তা করিস না। আরে আমরা সকলেই তো যাচ্ছি, সবাই মিলেমিশে কাজ করে নেব। ট্রেনে যেতে যেতে মেঘা বলল, হ্যাঁ রে দিব্য, তোর দাদুকে চিঠিতে কি লিখলি? কেন যাচ্ছি আমরা? যা আসল কারণ তাই বলেছি। দাদু শিক্ষক মানুষ, পড়াশোনার কাজে আরও যাচ্ছি শুনে খুশিই হয়েছেন। তাছাড়া অনেকদিন ধরেই আমার সাথে দেখা করবেন বলেছিলেন, সেটাও মিটে যাবে। আমার ভাই সোজা সাপটা কথা, তোদের মেয়েদের মতো নাকি? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে রেখে ঢেকে অমন ভেবে চিন্তে আমি কথা বলতে পারি না। প্রায় 4 ঘন্টা যাওয়ার পর ট্রেন থেকে যেখানে আমরা নামলাম, অজপাড়াগা। প্ল্যাটফর্মের হলুদ সাইনবোর্ডে কালো কালিতে বড় বড় করে লেখা হরিণপোতা।
ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে নামলাম গ্রামের দিকের ছোট্ট স্টেশন। খুব একটা লোকজনের ভিড় নেই। দুধারে চাষের জমি, বুক চিরে গড়ে উঠেছে ট্রেন চলার রাস্তা আর প্ল্যাটফর্ম। মাঠে কাছে দূরে চাষিরা মাথায় গামছা বেঁধে চাষের কাজে ব্যস্ত। দেখ, একটু রোদ উঠলেই আমরা গরমের জন্য কলেজ যাওয়া বন্ধ করে দিই। আর এদের দেখ, এদের রক্তে পরিশ্রম রয়েছে ভাই। মাথায় ওড়নাটা ঢাকা দিয়ে বিরক্তর সাথে সোনিয়া বলল, আচ্ছা পরে আবার জ্ঞান দিস, এখন চল তো চল। দিবেন্দু দাদু আমাদের জন্য আগে থেকেই একটা গরুর গাড়ি ঠিক করে পাঠিয়ে রেখেছিলেন প্ল্যাটফর্মের ধারে। আমরা ব্যাগপত্র সব নিয়ে তাতে চড়ে বসলাম। গ্রাম্য মেঠো পথে গাড়ি হেলতে দুলতে চলতে শুরু করলো। সে এক আলাদাই আমেজ। আমি নিজেও গ্রামের ছেলে, তবে বহুদিন হলো বাড়ি যাওয়া হয়নি। আজ এবার এই গ্রামের গন্ধ গায়ে মেখে যেতে বেশ ভালো লাগছিল। বেশ একটা নস্টালজিক ব্যাপার। নিজের বাড়ির কথা মনে পড়ছিল বারবার। হরিণপোতা গ্রামটাও আয়তনে বেশ বড়ই। দিবেন্দুর দাদুর বাড়ি অনেকটা ভেতরের দিকে। পৌঁছে আমরা যে যার ব্যাগ নিয়ে দাদুর বাড়ি ঢুকলাম। দাদুর বাড়ি মোটামুটি পাকা বলাই চলে। ইটের দেওয়াল, একতলা বাড়ি। বাড়ির সামনে কিছুটা বাখারির বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছোটখাটো ফুলের বাগান করা হয়েছে। গাঁদা, গোলাপ, দোপাটি ইত্যাদি নানান ফুলের গাছ রয়েছে সেখানে। দাদুর সাথে আলাপ হলো। সত্যি দিবেন্দু ভুল কিছু বলেনি। ওনার বয়স যে ৮০ টপকেছে দেখেই বোঝাই যায় না। কেবল চামড়ায় কুঞ্চন আর মাথার চুলে বার্ধক্যজনিত রং পরিবর্তন ছাড়া আর কিছুই তার বার্ধক্যের প্রমাণ দেয় না। দাদুর বাড়ির ভেতরে এক্সট্রা 2টো ঘর ছিল। ওনার এক মেয়ে, সেও বিবাহিত, শহরে থাকে। 2টো ঘরের একটায় আমরা 3 জন ছেলে আর অন্যটায় 2 জন মেয়ে থাকার ব্যবস্থা হলো। রান্নাবান্না সব দাদুই করবেন বলেছেন, তবে কিছু বাজার করা আর রাতের রান্নাটার করার দায়িত্ব আমরাই নিলাম। দাদুও রাজি হলেন। সকালে ভাত, ডাল আর গ্রামের পুকুরের ধরা পোনা মাছের ঝোল, আর রাতে খিচুড়ি সহযোগে দিনের অত্যাবশ্যকীয় প্রয়োজনটুকু মিটিয়ে নিজের ঘরে লিখতে বসেছি। পাশের খাটে সুদীপের ঘন ঘন নাসিকা গর্জনের শব্দ আসছে বেশ একটা ছন্দিক গতিতে। এই যে রাইটার, এবার একটু বিছানা নিলে ভালো হয়। আলো নেবা, ঘুমাতে। হ্যাঁ, আমারও আর ভালো লাগছিল না। সারাদিন এই ব্যস্ততার পর ডায়েরি বন্ধ করতে হবে। হাই উঠছে ঘন ঘন। বাকি কথা আবার কাল হবে। 29শে মার্চ সকাল। তড়িঘড়ি হাতে পেন নিয়ে ডায়েরির সামনে বসার কারণ একটাই, একটু আগেই আমাদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটা লিখে রাখা দরকার। সকালে ঘুম থেকে উঠে আমি আর সুদীপ দাঁত মাজতে মাজতে গিয়েছিলাম বাড়ির পিছন দিকটায়। দিবেন্দু একাই বাজারে চলে গিয়েছিল। দাদু তখন ঘরের ঝাঁটপাট করতে ব্যস্ত। মেয়ে 2 জন নাকি আবার দেরি করে ঘুম থেকে ওঠা স্বভাব। ঘুরতে ঘুরতে আমরা এসে দাঁড়ালাম বাড়ির পেছন দিকে একটা ছোট্ট পুকুর ধারে। এমনিতেই পুকুরটা বেশ সুন্দর, তবে এর অর্ধেকটাই কচুরি পানায় ভরে গিয়েছে। পুকুরের দুপাশে মাথা তুলে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে 2টো নারকেল গাছ। কথা বলতে বলতে দুজনেই পুকুর পাড়ের কাছে বসেছি। হঠাৎ পেছন থেকে কেউ একটা বিকট খ্যাটখ্যাটে শব্দে হেসে উঠল। সাত সকালে এমন আচমকা শিয়ালের ডাকের মতো হাসি শুনে আমরা বেশ চমকেই ঘুরে তাকালাম পেছনে। দেখি আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা লোক। বয়স বোঝার উপায় নেই, কারণ মাথায় উস্কো খুস্কো বড় চুল, মুখে কয়েক মাসের না কামানো বড় দাড়ি, পরনে ফাটা ফতুয়া আর ছেঁড়া লুঙ্গি বলে দিচ্ছে ব্যক্তি আদতে এক বদ্ধ উন্মাদ। সেটা ভেবেই আমরা হয়তো তার থেকে মনোযোগ সরিয়ে নিতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য করে লোকটা বিকট হেসে বলল, তোরা তোরা কি করতে এসেছিস? হ্যাঁ, কি করতে? যা যা, পালা পালা পালা, এখান থেকে পালা পালা। আমরা এখানে ঘুরতে এসেছি, তা খামোকা পালাবো কেন? হবে হবে হবে, তোর হবে তোর হবে। সে আবার ফিরে এসেছে, সে আবার ফিরে এসেছে, আবার আবার। তোরা তোরা কেউ কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বলতে বলতেই যেমন অদ্ভুতভাবে লোকটা এসেছিল, তেমন অদ্ভুতভাবে ছুটতে ছুটতে কোথায় যেন লোকটা মিলিয়ে গেল।
লোকটা পাগল মানলাম, কিন্তু তাও ওর কথার কি অর্থ কিছু সত্যি আছে? কে ফিরে এসেছে? আমাদের কি হবে? কেন পালাতে বললো আমাদের? কিছুই বুঝতে পারছি না। যাক, ওই দিবেন্দুর গলা পাচ্ছি, বাজার থেকে ফিরে এসেছে মনে হয়। যাই দেখি কে কি এনেছে। উনতিরিশে মার্চ সন্ধ্যা। গরম তেলে ভাজা আর মুড়ি নিয়ে বাড়ির বারান্দায় বসা হয়েছে। আমরা 5 জন আর দাদু। কথায় কথায় সুদীপ সকালে সেই পাগলের প্রসঙ্গটা তুলল। দাদু শুনে প্রথমটা একটু ভুরুটা কুচকালেন। ও, তোমরা গোবিন্দর কথা বলছো? কে গোবিন্দ? আরে গোবিন্দ, তোর সেই গবা মামা আর রমা দাদুর ছেলে। গবা মামা পাগল হয়ে গিয়েছে? হ্যাঁ, ওই সবই অদৃষ্টের লিখন। বেচারা বাপ মা মরা ছেলেটা বাড়িতে একা থাকতো। বনে কাঠ কেটে হাটে বেচে যেটুকু আয় হতো তাতেই কোনো রকমে টেনে টুনে নিজের পেট চালাতো। কিন্তু উনি পাগল হলেন কি করে? কি করে হয়েছে কেউ জানে না। সে প্রায় বছরখানেক আগের কথা। রোজ সন্ধ্যায় বেটা কাঠ কাটতে যেত বনে। একদিন এমন গিয়ে আর সারা রাত নাকি বাড়ি ফেরেনি। পরদিন সকালে বনের কিছুটা ভেতরে অন্য এক কাঠুরের দল নাকি গোবিন্দের চেতনাহীন শরীরটা খুঁজে পায়। ধরাধরি করে বেচারাকে গ্রামে আনা হয়। তারপর ওই জ্ঞান ফেরা থেকে শুরু হয় পাগলের মতো সব উদ্ভট সব বকতে থাকে। সব সময় বলে কে আসছে কে আসছে, কে যেন জেগে উঠেছে, এইসব আর কি। গ্রামের লোকের সন্দেহ গোবিন্দ নির্ঘাত ওই পোড়ো মন্দিরের কাছেই গিয়েছিল। হ্যাঁ, আমাদেরকেও সকালে এই একই কথা শুনতে হয়েছিল। কেউ নাকি জেগে উঠেছে, সে আসছে, সে নাকি আমাদেরকে কাউকে ছাড়বে না। আচ্ছা, ওই মন্দির সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আমার মুখের কথা শেষ হতে না হতেই ঘরের সব আলো ফট করে নিভে গেল। লোডশেডিং। গ্রামের দিকে এমনিতেই বিদ্যুতের পরিষেবা সব বাড়িতে এখনো হয়নি। তবুও যে কটা বাড়িতে হয়েছে তা সব নিভে যেতেই গোটা গ্রামটায় কিরকম যেন নিস্তব্ধ আধার পুরীতে পরিণত হলো। আমাদের বসতে বলে দাদু ভেতরে চলে গেলেন। অন্ধকারে কিছুক্ষণ খুটখাট শব্দ করে তারপর তিনি বেরিয়ে এলেন হাতে একটা লম্ফ জেলে। সেটা সকলের মাঝামাঝি রেখে তিনি বসে বলতে শুরু করলেন। মন্দিরের ব্যাপারটা যেটা রয়েছে তার সবটাই আমাদের বিশ্বাস, নয়তো পূর্বপুরুষদের মুখে শোনা কথা। কতটা সত্য কতটা মিথ্যা তা আমি জানি না, তবে এইটুকু নিশ্চিত, ওই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কিছু তো রয়েছেই। হতে পারে কোনো বইয়ের পাতায় ওর উল্লেখ নেই, কারণে সত্যতা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। ওই মন্দির আজ থেকে ওই প্রায় 200-250 বছর আগের পুরনো ইতিহাসের সাক্ষী। সে সময় বাংলার উপর এক নাগাড়ে চলছিল পশ্চিমের জাতিদের আক্রমণ, বিশেষ করে মারাঠা বর্গীরা দক্ষিণ বাংলার বুকে এক প্রকার সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। কি ছিল না সেখানে? খুন, ধ্বংস, লুটতরাজ। খাজনা দিতে না পারলে রীতিমতো রাস্তায় মেরে কেটে রেখে যাওয়া, গ্রামকে গ্রাম আগুনের লেলিহান শিকায় পুড়িয়ে ছাই করে দেওয়া। এই গ্রাম বাংলার রাস্তা লাল হয়ে উঠেছিল মানুষের রক্তে। এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে থাকতো বিকৃত রক্তাক্ত কাটা লাশ। কারোর সৎকার করার মতো লোক বেঁচে ছিল না। গ্রামকে গ্রাম পুড়িয়ে ছাই করে দেওয়া, মানুষ খুনের মতো সন্ত্রাস যেখানে শুরু হয়েছে, সেখানে বাংলার নারীরা যে খুব বেশি দিন সম্মানের সাথে মরতে পারবে না তা বলাই বাহুল্য। উদ্ধত মারাঠা সেনাদের হাত পড়ল বাঙালি নারীর শাড়ির আঁচলে। হিংস্র মানুষরূপী পিশাচের দল শাড়ি টেনে খুলে মাটিতে ফেলে দিল বাংলার গৌরব, সম্মান সব কিছু। এই ধ্বংসের আগুন থেকে বাদ যায়নি কবি সাহিত্যিকদের লেখা। এই দুর্বিষহ অবস্থায় মানুষের মনে বিশ্বাস, ঈশ্বরের অস্তিত্বের প্রতি ভরসা তৈরি, ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করার উদ্দেশ্যে চলতে শুরু করলো তাদের কলম। কিন্তু সেসব কতদিন?
মারাঠারা রঘুজি ভোসলের সেনা দলের কানে সেই খবর যেতেই এক এক করে মাটিতে গড়িয়ে পড়তে লাগলো লেখকদের কাটা মাথা। যারা বেঁচে ছিলেন অনেকেই তাদের লেখা রাতারাতি লোপাট করে ফেলেন। সেসব নথির অনেক কিছুই আজও অধরাই থেকে গেছে। মারাঠা সেনাদের এবার নজর পড়ল এই অংশের উপর। তখন এই অংশে জমিদারির দায়িত্ব রয়েছেন খুব সম্ভবত শঙ্কর সেন। মারাঠাদের চড়া খাজনার দাবি তিনি মেটাতে পারলেন না। তার প্রজাদের এই দুর্দশার দিনেও তিনি প্রজাদের উপর নির্যাতন করে তাদের থেকে যাচ্ছে তাই খাজনা নেওয়ার মানুষ ছিলেন না। ফলে মারাঠা সেনাদের তলোয়ারের কোপ পড়ল জমিদার পরিবারের ওপর। একে একে জমিদারের বউ, মেয়ে আর বাড়ির সকলকে কেটে রেখে গেল মারাঠা সেনারা। কেবল কোনো মতে প্রাণে বেঁচে ছিলেন জমিদার শঙ্কর ও তার কয়েকজন লেঠেল। ওই অবস্থায় মারাঠা সেনাদের মোকাবিলা করার ক্ষমতা তার ছিল না। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তিনি তার লেঠেলদের নিয়ে এসে উঠলেন এই মন্দিরে। এই মন্দিরের এই জঙ্গল তখন ছিল ডাকাতদের অধীনে। ডাকাতে কালীর পুজো চলত এখানে। বিপদের দিনের শেষে ডাকাতদের শরণাপন্ন হলেন শঙ্কর সেন। হ্যাঁ, হতে পারে যারা ডাকাত, লুঠেরা, কিন্তু তারাও এই বাংলার সন্তান। বাংলার মায়ের দুধ খেয়েই তারা বড় হয়েছে। ফলে বাংলার ক্ষতি মানে তাদেরও অবস্থা দুর্বিষহ। জঙ্গলে আগুন লাগলে বাঘ, হরিণ দুজনেই পাশাপাশি ছুটতে থাকে তাদের প্রাণ বাঁচানোর জন্য। কেউ কাউকে স্বীকার করে না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। ডাকাত দলের সর্দার শঙ্কর সেনের সহায়তায় এগিয়ে এলেন। দিনের পর দিন এই জঙ্গলে গা ঢাকা দিয়ে চলতে লাগলো তাদের পুজো, সাধনা, অস্ত্রশিক্ষা ও দল ভারী করার প্রয়াস। শঙ্কর সেন কেবল পরিবারকে হারিয়েছিলেন। নিজের জমিদারি ও রাজস্বিক আগ্রাসন কখনোই তিনি ত্যাগ করেননি। ভেতর ভেতর তার ক্ষোভের আগুন সবসময় জ্বলতে থাকে। তাতেই ঘৃতাহুতি দিয়েছিল ডাকাত সর্দার। ধীরে ধীরে শঙ্কর সেনের রাজ পোশাক সরে গিয়ে বেরিয়ে এলো একটা খুনে প্রবৃত্তি। নিজের দলের মধ্যেই তিনি নিজের নামে এমন সন্ত্রাস সৃষ্টি করলেন যে গোটা দল তার বশ্যতা স্বীকার করে নিল। দলের কারোর ক্ষমতা ছিল না শঙ্কর সেনকে অমান্য করে। তাহলে তার ধর থেকে আর মাথা কখনোই এক জায়গায় থাকতো না। দিন দিন শঙ্কর সেনের শরীরে এতটাই রক্তপিপাসু হয়ে উঠল যে প্রতিদিন অন্তত পক্ষে একজন আক্রমণকারীর বলি না দিয়ে তিনি মা কালীর পুজোয় বসতেন না। শোনা যায় শঙ্কর সেনের হাতের খাড়া নাকি অষ্টপ্রহর মানুষের রক্ত লেগে থাকত। নিজের দলকে আরো মজবুত করে তিনি এবার নামলেন প্রতি আক্রমণে। সন্ত্রাসের বদলা সন্ত্রাস। এদিকে মারাঠা সেনারা গ্রাম জ্বালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে তাদের জম হয়ে খাড়া হাতে এসে দাঁড়িয়েছে শঙ্কর সেনের দল। এবার আর শুধু বাঙালি গ্রামবাসী নয়, একের পর এক মারাঠা সেনার লাশ পড়তে শুরু করলো। আজ যে মন্দিরকে ঘিরে এত রহস্য, সেই মন্দিরই ছিল শঙ্কর সেনের উত্থান ক্ষেত্র। সেই মন্দিরের হাঁড়ি কাঠে তিনি একের পর এক মারাঠা সেনার মাথা গলিয়ে যন্ত্রের মতো খাড়া চালিয়েছেন। দিবারাত্র লাল রক্তে ভেসে থাকতো মন্দিরের মেঝে। দক্ষিণবঙ্গের মারাঠা জাতের কাছে এভাবেই শঙ্কর সেন হয়ে উঠেছিলেন সন্ত্রাসের অপর নাম। বাংলার মানুষ তাকে সাক্ষাৎ ভগবান বীরভদ্রের অবতার রূপে পুজো করতেন। কাঁটা মাথার স্তূপে পা রেখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই অঞ্চল থেকে তিনি ওই অত্যাচারী মারাঠা সেনাদের সমূলে নির্মূল করবেন। শঙ্কর সেন ঠিক কতটা সফল হয়েছিল তা জানা যায়নি, তবে শোনা যায় ওই মন্দিরের সামনে নাকি সেই হাঁড়ি কাঠের নজির রয়েছে। এখনো নাকি তা অক্ষত রয়েছে। কত শত মানুষের মস্তক ছিন্ন হয়েছে ওই মন্দিরের সামনে। তাই হয়তো ওই রক্তের পিপাসা আজও মেটেনি। কেউ জানে না ওই মন্দিরে আদৌ ঠিক কি হয়, তবে সকলের বিশ্বাস ওখানে অলৌকিক কিছু তো রয়েছেই। দাদু থামলেন। নিতান্তই আঞ্চলিক, অথচ গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো এক ঘটনা।
না জানি দেশ বিদেশের এমন দুর্গম অঞ্চলে কত কত অবিখ্যাত ইতিহাসের কাহিনী লুকিয়ে রয়েছে, যাদের আজও হয়তো সভ্য জগতের সামনে আসার সময় হয়নি। কিন্তু ইতিহাস যদি সত্যিও হয়, আপনি নিজে এসব অলৌকিক ব্যাপার বিশ্বাস করেন না? মানে কিছু মনে করবেন না, আসলে গ্রামের দিকে এমন অন্ধবিশ্বাস, কুসংস্কার অনেকটাই ছড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষক আপনি। একটা হালকা হাওয়ার মিঠু গন্ধ এসে বারবার ছুঁয়ে যাচ্ছে নাসারন্ধ্র। দূর থেকে ঘন ঘন শিয়ালের ডাক ভেসে আসছে। লম্ফুর শিখা হাওয়ায় দপদপ করে দুলতে শুরু করেছে, আর তার কম্পমান আলো আমাদের সকলের গায়ে পড়ে আলো ছায়ায় এক মৃদু আন্দোলন সৃষ্টি করেছে। জানি জানি, আজকালকার দিনের তোমার মতো শিক্ষিত শহরের আদব কায়দা ছেলেরা কখনোই এইসব খুব একটা বিশ্বাস করবে না। আমিও শিক্ষিত, বিজ্ঞান বুঝি, যুক্তি বুঝি, কিন্তু তার সাথে এটাও বুঝি পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা মানুষের যুক্তি দিয়ে বোঝার বাইরে। ও জায়গায় আমি কখনোই যাইনি, কি আছে না আছে তাও বলতে পারি না। তবে আজ অবধি যারা ওখানে গেছে তাদের কেউ আর বেঁচে ফেরেনি। হ্যাঁ, একই গোবিন্দ হয়তো ওখানেই গিয়েছিল, সে যাও বা ফিরেছে, তাও তার মাথা খারাপ হয়েছে। ওর কথাবার্তা শুনেই বোঝা যায় ও এমন কিছু দেখেছে যা যুক্তিতর্ক সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু তোমার আমার ভাষায় ও পাগল। আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা আমার অতিথি, এখানে থাকো, এই গ্রামের প্রকৃতি উপভোগ করো, আনন্দ করো, কিন্তু ওই মন্দিরের ভেতরে ভুলেও যেও না। বিপদের ভয় সেখান থেকেই আসে, যে জায়গা মানুষের অজানা। সেদিন রাতে শুয়ে সুদীপ আমাকে বলছিল, দেখ সমু, আর যাই হোক, দাদুর কথায় পিছু হটার ছেলে আমি নই, আমি ওখানে যাবই। তবে হ্যাঁ, দাদুর কথা শুনে মনের ভেতর একটা রোমাঞ্চ অনুভব করতে পারছি। ও জায়গায় একবার যেতেই হবে। সত্যি বলতে আমিও মনে মনে সুদীপের কথায় প্রথমটা সায় দিলাম। মন্দিরের পেছনের ইতিহাস নিঃসন্দেহে সত্যি হতে পারে, কিন্তু এর পিছনে অলৌকিক ঘটনা নিয়ে একটু তো সন্দেহ রয়েছে। একদম মন থেকে বলছি, স্কুল জীবন থেকে শুরু করে আজ অবধি ইতিহাস জিনিসটাকে শুধু সাল তারিখের জগা খিচুড়ি বলেই মুখস্থ করে এসেছি। কিন্তু আজ এই পর্যায়ে দাঁড়িয়ে মনে হয় হিস্ট্রি মিনস টোটাল মিস্ট্রি। ছোটখাটো বেশ একটা রোমাঞ্চকর অভিযান হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 30শে মার্চ সকাল। বিভীষিকা যে কীরকম হতে পারে তার নমুনা আজই পেলাম বইকি। সত্যি দাদুর কথা না মেনে উপায় নেই। জগতে সত্যি এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। বলতে দ্বিধা নেই, আমার মনে তৈরি হওয়া অবিশ্বাসের ভিতটা কোথাও যেন একটু চির খেয়েছে। যাই হোক, ঘটনাটা গোড়া থেকেই বলি। আজ খুব ভোরবেলায় দরজা টোকার শব্দে ঘুম ভেঙে উঠে দরজা খুলে দেখি বাইরে দাদু দাঁড়িয়ে, চোখে মুখে তার উৎকণ্ঠার ছাপ। বুঝলাম কিছু একটা হয়েছে। দাদু চটপট আমাকে বাকিদের ঘুম থেকে ডেকে তুলে বাইরে নিয়ে আসতে বললেন। আমরা সকলে ছুটলাম তার পেছন পেছন। ভোরের আলো তখন সবে মাত্র ফুটতে শুরু করেছে। বাইরে বেরিয়ে দেখলাম শুধু আমরা নয়, গ্রামের অনেকেই ছুটে সামনের দিকে দৌড়ে যাচ্ছে। আমরা সবাই কোথায় যাচ্ছি সেটা না বুঝতে পারলেও এইটুকু বুঝতে পারলাম ব্যাপার নিশ্চয়ই গুরুতর কিছু। অবশেষে দাদু আমাদের সকলকে নিয়ে ঢুকলেন একটা ছোট্ট একচালা কুড়ে ঘরের দিকে। গা শুদ্ধ প্রায় অর্ধেক লোক সেখানেই ভিড় করে দাঁড়িয়েছে। গ্রামের ঘরে এই ব্যাপারটা খুব দেখা যায়। কারোর বাড়িতে একটু কিছু হলেই সকলে তড়িঘড়ি সেখানে ছুটে আসে। শহরের দিকে এসব খুব একটা হয় না। এমনকি বড় বড় ফ্ল্যাট বাড়িতেও পাশের ঘরে খুন হয়ে গেল পুলিশ না আসা অবধি লোক টেরই পায় না। অনেক সময় পেলেও পাত্তা দেয় না। ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম ভেতরে। দেখি মাঝে এক এক অদ্ভুত দৃশ্য। মাটিতে হাত পা ছড়িয়ে বসে রয়েছে বছর 22-এর একটা যুবক, পরনে ফুল প্যান্ট শার্ট। তবে জামা কাপড়ের অবস্থা বলে দিচ্ছে তার সাথে মারাত্মক কিছু একটা হয়েছে। মাথায় ধুলোবালি মাখা ঝাঁকড়া চুল, চোখ ঘোলাটে বিস্ফোরিত,
মাঝে মাঝে পাগলের মতো হাসছে, আবার কিরকম যেন ভয়ে কেঁপে কেঁপে উঠছে। তার পাশেই মাটিতে বসে এক বছর 60 মহিলা, বোধহয় ছেলেটির মা। ছেলেটির মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, রঘুরে, বাপ আমার অমন করিস নে বাপ, কি হয়েছে তোর বল আমাকে, বল না বাপ আমার। ওগো 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 ওগো, তোমরা কেউ কিছু বলো না গো, ছেলেটা আমার এমন করছে কেন গো? হ্যাঁ বলো না, হ্যাঁ এমন কেন করছে আমার ছেলেটা? ছেলেটার নাম রঘু। শুধু রঘুর মাই নয়, আমরাও কেউ বুঝতে পারলাম না রঘু কি করেছে, কেন করেছে। দাদু সামনেই দাঁড়িয়েছিলেন। এই কি হয়েছে রে? ওই রঘু কি করেছে? আর বলবেন নিকো মাস্টার কাকা, সে তো তাজ্জব ব্যাপার। ওই রঘু তো মফস্বল বেল্টু কারখানায় কাজ করতো গো। তা আজকে রাতে ওর ফেরার কথা ছিল, তার ট্রেন হয়তো বোধহয় লেট ছিল। কত রাইতে ও এখানে এসেছিল জানি নে, তবে ছেলে সারা রাতেও বাড়ি ফেরেনি দেখে ঘন্টাখানেক আগে ওর মা আমাদের ডাকতে যায়। আমাদের কি মনে হয় এই হারু ভম্বলদের ডেকে নিয়ে জঙ্গলের দিকটায় চাই। দেখলাম যা ভেবেছি ঠিক তাই। ও রঘু জঙ্গলের পাশে যে ন্যাড়া তাল গাছটা রয়েছে তার গোড়ায় জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। ধরাধরি করে আমরা ভিটেতে নিয়ে এসে চোখে মুখে জল দিই, তারপরেই অবস্থা। জ্ঞান আসতেই কি সব উল্টো পাল্টা বকছে। যেন লোকটার কথার সত্যতা প্রমাণের স্বরূপই রঘু আমাদের সকলকে অবাক করে দিয়ে দূরের দিকে হাতের আঙুল নির্দেশ করে পাগলের মতো বলল, না 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 না, আমি 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 দেখেছি, ওকে দেখেছি। ও ও আসছে, ওই 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 লাল চোখ। ও কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। ও আসছে, ও আসছে। ও মাস্টার কাকা, ও রঘু নির্ঘাত ওই জঙ্গলে কাউকে দেখেছে। ঠিক ঠিক, ওই জঙ্গল ভালো না, দেখছো না? আমাদের গোবিন্দটাও তো এমন ধারা পাগলামো করে গো। সব সময় খালি ও আসছে, ও আসছে, ও জেগে উঠেছে, এসব উল্টো পাল্টা বকে। রঘু কি হয়েছে বাবা? কে আসবে? কেউ না। এই তো আমরা সবাই এখানে আছি, দেখ এই তো তোর মাও আছে। রঘু এক ঝাটকায় তার হাত ছাড়িয়ে নিয়ে হিংস্র সাপদের মতো গর্জে উঠল যেন। এই তো তোমরা সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। ওর হাত থেকে তোমরা কেউ বাঁচবে না, কেউ না কেউ না কেউ না। আমি ওকে দেখেছি। হ্যাঁ, ও বাবা, ওর কি বিভৎস চেহারা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রঘু প্রলাপ বকতে বকতে জড়িয়ে ধরল তার মাকে। মা হয়ে ছেলের এই অবস্থা চোখে দেখা যায় না। রঘুর মা হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন, কিন্তু রঘু কিছুতেই আর স্বাভাবিক হলো না। তার চোখ মুখের অবস্থা বলে দিচ্ছে যে সে এমন কিছু দেখেছে যা মোটেও স্বাভাবিক নয়। দৃশ্যটা যে তাকেও রীতিমতো কাঁপিয়ে তুলেছে তার বলার অপেক্ষা রইল না। যাই হোক, আমরা ঘরে ফিরে এলাম। আসলে রঘুর কি হয়েছে তার ঠিকঠাক উত্তর রঘু ছাড়া আর কেউ দিতে পারবে না। তবে সকলের বিশ্বাস ওই জঙ্গলে রঘুর সাথে অলৌকিক কিছু ঘটেছে, আর এসবের পেছনে রয়েছে ওই পোড়ো ভাঙা মন্দিরটার কুপ্রভাব। কিরে সুদীপ, কি ভাবছিস? এত কিছু দেখাশোনার পরেও ওখানে যাওয়াটা কি আমাদের ঠিক হবে? তো এই ভয় পাচ্ছিস নাকি সৌম? আমি তো ওখানে যাবই, বরং যাওয়ার কৌতূহলটা আরো বেড়ে গেল। দেখি না কোন দুরাত্মা পিশাচ ওখানে ঘুরে বেড়ায়। 30শে মার্চ সন্ধ্যা। কথায় আছে অতিরিক্ত কৌতূহল ভালো নয়, আর সেটার বশে পড়ে আজ আমাদের দলের এক সদস্যের এই বিপদ হলো। তবে বিপদ যে কি থেকে হলো তা ভেবেও কুল কিনারা করা যাচ্ছে না। ঘটনাটা গোড়া থেকেই বলি। রঘুর অবস্থা দেখার পর দাদু আমাদের সকলকে অনেকবার বলেছিলেন ভেবে দেখতে ওই জায়গায় যাওয়া ঠিক হবে কিনা। আমরা বাকিরা থাকলে হয়তো যেতে নাও পারতাম, কিন্তু সুদীপ জেদ করল সে যাবেই। আদৌ ওই মন্দিরে কোনো অলৌকিক কিছু রয়েছে কিনা তা সে দেখবেই। আমরা যথেষ্ট বড় হয়েছি, নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নিজেদের নেওয়ার ক্ষমতা এসেছে। একটা সময়ের পর মানুষকে কেবল বোঝানো যায়,
সে যদি নিজে থেকে না বুঝে তবে তাকে আর জোর করে কিছুই করানো যায় না। সুদীপের ক্ষেত্রেও তাই হলো। সে যাবেই, আমরা কেউ না গেলেও সে যাবেই, কিন্তু আমরা বন্ধুরা তো তাকে আর একা ছেড়ে দিতে পারি না। তাই আমরাও যাব মনস্থির করলাম। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা আমাদের দরকারি জিনিসপত্র নিয়ে রওনা হয়ে গেলাম। দরকারি বলতে বেশি কিছুই না, সুদীপের গলায় ক্যামেরা, আমার হাতে নোটবুক, প্রত্যেকের হাতে বড় বড় টর্চ, জলের বোতল, আর দিব্যেন্দুর দাদু তার হাতে একখানা বড় লোহার বল্লম বা খোঁচা জাতীয় কিছু ধরিয়ে দিয়েছেন, অবশ্যই বিপদ আপদ কিছু হলে আত্মরক্ষার জন্য। কিন্তু ও জিনিস কি করে চালাতে হয় তা দিব্যেন্দু জানে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। কেবল মেঘা আর সোনিয়ার সামনে নিজেকে একটু বড় করতেই নিজেই বুক ফুলিয়ে ও জিনিস নিজের দায়িত্বে নিয়েছে। জঙ্গলটা গ্রাম ছাড়িয়ে একটু বাইরে মাঠের দিকে। জায়গাটা এমনিতেই একটু নির্জন, চিৎকার করে ডাকলেও কেউ মনে হয় শুনতে পাবে না। দিনের আলো ফুরিয়ে আসতে বেশি সময় নেই। নে চল, তাড়াতাড়ি যাওয়া যাক, এক্ষুনি সন্ধে হয়ে আসবে। ভূত প্রেতের ভয় না পাস, অন্ধকারে সাপ খোপের ভয় তো পাস নাকি? এমনিতেই এই জঙ্গল নাকি খুব ঘন আর গভীর। অন্ধকারে বাইরে বেরোনোর রাস্তা হারিয়ে ফেললে শেষে এক করতে গিয়ে এক হবে। আমরা সকলে ঢুকলাম ভেতরে। বাইরের দিকে বেশিরভাগটাই মেহগনি আর শাল গাছের জঙ্গল। যত ভেতরে ঢোকা যায় মোটা গুড়ির গাছ বেশি, আর সেই সাথে চাঁদোয়ার মতো আকাশ ঢেকে দেওয়া পাতার ঝাড়। খুব সাবধানে একটা লাইন করে আমরা হাঁটতে লাগলাম সেই জঙ্গলের ভেতর। উদ্দেশ্য সেই পোড়ো মন্দিরটাকে খুঁজে বার করা এবং সেখানে যাওয়া। লাইনের প্রথমে ক্যামেরা হাতে সুদীপ, তারপর আমি, তারপরে মেঘা, সোনিয়া, আর সবার শেষে আদিম মানুষের মতো লোহার খোঁচা নিয়ে হাঁটছে দিব্যেন্দু। নাম না জানা কত রকম পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে এ গাছে ও গাছে। সুদীপ মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে দু একটা ছবিও তুলছে। দিব্যেন্দু ক্রমাগত পেছন থেকে তাড়া দিয়ে যাচ্ছে চল চল করে। হাঁটতে হাঁটতে অসাবধান বশতই কাঁটা গাছে পা পড়ে গিয়ে কাঁটাও ফুটল মেঘার। সে আরেক বিপত্তি। বনের ভেতর যতই যাওয়া যায় ততই কমে আসছে দিনের আলো। টর্চের আলো ফেলে তার পায়ের কাঁটা বের করে আবার হাঁটা শুরু করা হলো। কি দরকার বলতো তোদের এসব, এই জঙ্গলের মধ্যে অন্ধকারে ঘুরে বেড়ানোর? উফ বাবা গো, মশা না পোকা কি কামড়াচ্ছে সব সময়। কোথায় সাপকোপের কামড় খেয়ে মরবো? আয় তো, এমনিতেও তো বিয়ের পর এই চার দেওয়ালের গণ্ডির মধ্যে সংসার করবি, তার আগে যদি একটা এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে মরিস, ক্ষতি কি? এই তুই না বকে চল তো তাড়াতাড়ি। আমরা আরো জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলাম। ধীরে ধীরে গহীন বনের নিস্তব্ধতা ছেয়ে ফেলেছে চারিদিক। পাক পাখালির কিচিরমিচির শব্দও আর কানে আসছে না। হঠাৎ সামনে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে গেল সুদীপ। এই কিরে, কি হলো? সুদীপ হাত তুলে নির্দেশ করলো। একটা বিরাট বট গাছের ডালের ফাঁক দিয়ে একটা ভাঙা ইটের বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। আমরা একটু দ্রুত অথচ সাবধানে পা চালিয়ে যেতে লাগলাম। এই জায়গার মাটি বড় ঘাসে ঢাকা, আশেপাশে কাঁটা ঝোপের সংখ্যাও প্রচুর। একটা উঁচু পাথরের ঢিপি পেরিয়ে একটু নিচের দিকে নামতেই আমাদের চোখে পড়ল জিনিসটা। শতাব্দী প্রাচীন ভাঙা সেই পোড়া মন্দির, যাকে ঘিরে এত ইতিহাস, এত রহস্য, এত অন্ধবিশ্বাস। এই সেই মন্দির যার দেখা অনেকেই আজ অবধি পায়নি। যারা পেয়েছে তারা আর সভ্য জগতে সুস্থভাবে ফিরতে পারেনি। আমরাও সেই খোঁজ পাওয়াদের দলে, কিন্তু সুস্থভাবে ফিরতে পারবো কি? সেসব চিন্তা এখন দূরস্থান। ক্যামেরা বাগিয়ে ধরে সুদীপ ততক্ষণে মন্দিরের আরো কিছু কয়েকটা ছবি তুলে নিল। ফটাফট ছবি তুলতে ব্যস্ত সে। একটা জিনিস খেয়াল করে আমরা অবাক হলাম। যে জিনিসটা আমরা ইটের তৈরি ভাবছিলাম, আসলে সেটা পাথরের তৈরি। পাথরের দেওয়াল, পাথরের থাম। ডাকাতের সর্দার এমন পাথরে মন্দির তৈরি করবেন কে জানে। আমরাও এই ইতিহাস প্রাচীন বিস্ময় উপভোগ করার জন্য এগিয়ে চললাম সেদিকে। সুদীপ বেশ কিছুটা এগিয়ে আচমকি গিয়ে একটা জিনিসে ধাক্কা খেয়ে সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল। একটা গোঙানি বেরিয়ে এলো তার মুখ দিয়ে।
আমরা ছুটে গিয়ে তাকে ধরাধরি করে তুললাম। কিসে ধাক্কা খেল সেটা দেখার জন্য ঘুরে দাঁড়িয়ে দেখি লতা পাতার আচ্ছাদনে ঘেরা কি একটা শক্ত মতো জিনিস মাটি থেকে উঁচু হয়ে উঠে আছে। সেটা কি তার লতা পাতার বন চিরে সরিয়ে দেখার ইচ্ছে হলো না। মন্দিরের পাথরের ভাঙা মেঝেতে বেশ শ্যাওলা জমেছে। একটা বিরাট বট গাছের ঝুড়ি ওপর থেকে নেমে মন্দিরটাকে কিরকম যেন সাপের মতো জড়িয়ে ধরেছে। মাথার চূড়োটা এমনভাবে ভেঙে হা হয়ে আছে যে তা দেখলে অন্ধকারে বিরাট এক রাক্ষসের মুখগহ্বর বলে ভ্রম হয়। দাদু ভুল কিছু বলেনি। মন্দিরটা কমসে কম 200-300 বছর পুরনো তো হবেই। বনের এই অংশটা আদতেই বেশ গভীর এবং কিরকম যেন স্যাঁতস্যাঁতে। দিনের আলো এখানে প্রায় পড়ছেই না। অন্ধকারের মধ্যে আমাদের টর্চ জ্বেলে সব দিকটা দেখতে হচ্ছে। মন্দিরের ভেতরে কি আছে তা দেখার জন্য সত্যিই বোধহয় কোনো উপায় নেই। মূল দরজাটা লতা পাতা গাছগাছালি শিকড় বাকড় দিয়ে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঢেকে রয়েছে যে তা ভেদ করে এই অন্ধকারে আমাদের ভেতরে যাওয়া অত্যন্ত দুষ্কর। আমরা সকলেই মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে এর ইতিহাস ও প্রাচীনত্বের রসে সঞ্চিত হচ্ছি। আচমকা একটা বিকট চিৎকারে আমরা রীতিমতো চমকে উঠে ঘুরে তাকালাম। চিৎকারটা মেঘার। মেঘা আমাদের পেছনেই দাঁড়িয়েছিল। তাহলে চিৎকার করে উঠল কেন? আরও গেলই বা কোথায়? সঙ্গে সঙ্গে ফটাফট 4টে টর্চ একসাথে জেলে মন্দিরের চত্বরটা আলোকিত হয়ে উঠেছে। মেঘার নাম ধরে ডাকতে ডাকতে আমরা এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে নিজের সাবধানতা অবলম্বন করে মেঘাকে খোঁজাটা সত্যিই খুব দুষ্কর। বেশ খানিক্ষণ ডাকাডাকির পরেও যখন মেঘার সার পাওয়া গেল না, আমাদের কপালের রীতিমতো ঘাম ছুটছে। হই হই তোরা কিছু একটা কর। মেঘা কোথায় গেল? ওকে খুঁজে এনে দে না। মেঘা, ওই মেঘা। সুদীপ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। হঠাৎ দিব্যেন্দু আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। ঘুরে দেখি ও একটা ঝোপের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখটা অন্ধকারের মধ্যে কিরকম যেন নড়ছে। এক পা করে আমরা সেদিকে এগিয়ে গেলাম। দিব্যেন্দু ঝোপটার কাছাকাছি এসে টর্চটা ঘোরালো, কিন্তু কিছুই নজর এলো না। চোখটা বেশ বড় আর ঘন। আজ তো একটা মানুষ লুকিয়ে থাকলেও বাইরে থেকে কেউ দেখা যাবে না। দিব্যেন্দু আমার মুখে হাত দিয়ে চুপ করতে বলল। তারপর হাতের লোহার খোঁচাটা নিয়ে একটু একটু করে বনটা নাড়া দিল। ডালপালা আর পাতার ঝাড়টা একটু একটু করে সরতেই জিনিসটা চোখে পড়ল আমাদের। মেঘা ঝোপের মধ্যে প্রায় আচ্ছন্নের মতো পড়ে রয়েছে। সে মাথায় হাত রেখে একটু একটু করে গোঙাচ্ছে, তার হাত পা নড়ছে। ধরাধরি করে তাকে আমরা বাইরে বের করে আনলাম। মন্দিরের সামনের ফাঁকা জায়গাটায় তাকে শুইয়ে দিলাম। চোখে মুখে জল দেওয়া হলো। তার পিঠে হাতের জামা বেশ খানিকটি ছিঁড়ে গিয়েছে। হাতে কপালে কাটা রক্তের দাগ। ধীরে ধীরে একটু উঠে বসল সে। মেঘা, এই মেঘা, কি হয়েছিল তোর? এখন ঠিক আছিস? জানি না রে, তোদের সঙ্গেই তো দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে কার একটা হাত চেপে ধরলো আমার চুলের মুঠি, আর এক ঝটকায় বনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিল ওই আড়ালে ঝোপের মধ্যে। পাথরে মাথা ঠুকে খুব যন্ত্রণা হচ্ছিল রে। ওই দোহাই তোদের, এখানে আর থাকতে হবে না, চল না ফিরে যাই। এই জায়গাটা ভালো নয়। আমি আর দিব্যেন্দু দুজনেই সোনিয়ার কথায় সায় দিলাম। অন্ধকার হয়ে এসেছে। এই বিপদ সংকুল জঙ্গলে আর থাকা ঠিক হবে না। তার উপর মেঘার সাথে এরকম একটা বিপদ ঘটে গেছে। আমরা সকলেই বাড়ির পথ ধরলাম। না জানি অন্ধকারে এই বনের মধ্যে আরো কত কি বিপদ লুকিয়ে রয়েছে। ফিরতে ফিরতে একটা কথাই শুধু ভাবছিলাম, মেঘাকে কে অমনভাবে টেনে ধরল? আমরা ছাড়াও কি এখানে আর কেউ ছিল, নাকি গ্রামের লোকেদের ধারণাই ঠিক অলৌকিক কিছু রয়েছে এখানে? তবে শিক্ষিত যুক্তিবাদী মনের এতটাই দোষ, চোখে না দেখলে অলৌকিক সব কিছুকেই গাঁজাখুরি বলে মনে হয়। বাড়ি ফিরে আরেক বিপত্তি। মেঘার তুমুল জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম। দাদুকে সবটাই বলা হলো। তিনি শুনে কোনো প্রতিক্রিয়া করলেন না। কেবল বাটিতে জল আর কাপড় দিয়ে মেঘার মাথায় জলপট্টি দিতে বললেন।
এদিকে মেঘা জ্বরের ঘোরে বারবার মূর্ছা যেতে লাগলো। এই রাতের বেলা গ্রামের ঘরে ডাক্তার পাওয়াই তো মুশকিলের কাজ। এখন আমাদের বারবার একটাই কথা মনে হচ্ছিল, এই অন্ধকারে ওই জঙ্গলে বোধহয় না গেলেই ভালো হতো। মাঝখান থেকে বেচারা মেঘার এমন বিপদ হয়ে গেল। মেঘা বিছানাতেই শুয়ে রইল। সোনিয়া সারাক্ষণ তার পাশে বসে সেবা করতে লাগলো। একটু থিতু হয়ে আমি নিজের ঘরের চেয়ারে এসে বসলাম। ভাবলাম একটু আগের ঘটনাটা লিখে রাখা দরকার। পরের অভিযান নিয়ে না হয় পরের দিন ভাবা যাবে। 30শে মার্চ রাত। পরের দিন ভাবার কথা আগেই বলেছিলাম, কিন্তু কিছু মুহূর্ত আগেও মনে যথেষ্ট সন্দেহ ছিল যে পরের দিনটা আদৌ জীবিত দেখতে পাবো কিনা। লেখার জন্য পেন সরছে না, হাত কাঁপছে। একটু আগেই যে বিভীষিকা ঘটল আমাদের সকলের সাথে, তার বর্ণনা করার উপযুক্ত ভাষা আমার জানা নেই। অন্তত বেঁচে ফিরে যে এখানে বসে আবার ডায়েরির পাতায় লিখতে পারছি, ঈশ্বরের থেকে বড় দান আর কি বা হতে পারে। বেশি ভূমিকা না টেনে মূল ঘটনায় ফিরে আসি। রাতে মেঘার জ্বর একটু কমে আসার পরেই সে ঘুমিয়ে পড়েছিল। সোনিয়াও রাতের খাবার খেয়ে তার পাশেই শুয়ে পড়েছিল। রাত তখন বেশ গভীর, গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা একটা তীব্র চিৎকার শুনে আমরা সকলে ঘুম ভেঙে বিছানায় লাফিয়ে উঠলাম। পাশের ঘর থেকে আসছে চিৎকার, সোনিয়ার। হ্যাঁ, সে আমাদের নাম ধরেই ডাকছে। এত রাতে আবার কি বিপদ আপদ হলো? সোনিয়া, মেঘা, দরজা খোল, কি হয়েছে? ঠিক আছিস তো তোরা? হুড়মুড় করে এসে দরজা খুলে পেছনে কাঁদতে কাঁদতে সরে দাঁড়ালো সোনিয়া। তার কান্নার কারণটা সুস্পষ্ট। বিছানায় এলো চুলে হাত পা ছড়িয়ে বসে আছে মেঘা, কিন্তু তার একই দশা। এরকম পাগলের মতো হাসতে হাসতে মাথা তুলেছে কেন সে? চিৎকার শুনে দাঁতগুলো পাশের ঘর থেকে ছুটে এসেছিল। মেঘাকে দেখে তিনি হঠাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল। সর্বনাশ, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ওই পোড়া মন্দিরের প্রভাব এই বাচ্চা মেয়েটাকেও ছাড়লো না। হায় ঈশ্বর, তুমি রক্ষা করো, রক্ষা করো। এই, কেউ কাছে আসবে না, কেউ না, কেউ না। ও আমাকে ডাকছে, ডাকছে আমাকে। আমাকে ওখানে যেতেই হবে, যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। আরে এই মেঘা, তুই কি বকছিস? এই তো আমরা এখানে। কে ডাকছে তোকে? সুদীপের কথা শেষ হলো না। তাকে ততক্ষণে এক ধাক্কায় খাট থেকে মাটিতে ফেলে উঠে দাঁড়িয়েছে মেঘা। তার চোখ মুখ বলে দিচ্ছে মেঘা এখন আর নিজের মধ্যে নেই। মেঘা এক লাফে দরজা দিয়ে পাগলের মতো হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল। আমরা কিছুক্ষণ হতবম্বের মতো তাকিয়ে রইলাম। সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি যাও, দেখো ওকে। মেয়েটা ওই জঙ্গলে যেতে দিও না, আটকাও ওকে। আর দেরি করা ঠিক নয়। বিবেন্দু দেওয়ালের গায়ে রাখা লোহার খোঁচাটা হাতে নিয়ে দৌড় দিল বাইরের দিকে। আমরাও তার পিছু নিলাম। মেঘা কোথায় যেতে পারে তা আমরা খুব ভালো করেই জানি। অন্ধকারের বুক চিরে মেঘার নাম ধরে ডাকতে ডাকতে আমরা ছুটতে লাগলাম, কিন্তু মেঘা আমাদের নাগালের বাইরে। অবশেষে বনের কাছাকাছিতে এসে আমাদের নজর পড়ল মেঘা। নিশাচর ক্ষুধার্ত সাপদের মতো ঢুকলো বনের ভেতরে। আমরা ছুটতে ছুটতে তার পিছু নিলাম। মনের মধ্যে একটাই ভয় কাজ করছে, না জানি মেঘা ওখানে গিয়ে কি করে বসে। জঙ্গলের মধ্যে এমন অন্ধকার ছোটা যথেষ্ট কষ্টে। নানান ধাক্কা আঘাত সহ্য করতে করতে আমরা দ্রুত এগোতে লাগলাম মন্দিরের দিকে। একটা সময় নজরে এলো পাথরের টিলা, আর টিলার ওপারে ভেসে আসছে কিছু সমবেত উল্লাস। তাড়াতাড়ি আমরা উঠে এলাম টিলার উপর। অন্ধকারে পোড়া মন্দিরটা কেবল দাঁড়িয়ে রয়েছে দেহধারী প্রেতাত্মার মতো। আশেপাশে কাদের যেন সমবেত উল্লাস শোনা যাচ্ছে, কিন্তু তারা কারা তা দেখা যাচ্ছে না। অন্ধকারে যেন গা মিশিয়ে রয়েছে। ওই তো মেঘা, চিৎকার করে উঠল সোনিয়া। আমরা ঘুরে তাকিয়ে দেখলাম ব্যাপারটা। অন্ধকারের মধ্যে টলমল পায়ে সেই মন্দিরের দিকে এগিয়ে চলছে মেঘা, যেন অদৃশ্য কোনো শক্তির বশীভূত হয়ে নিজের অজান্তেই সে এগিয়ে চলছে সেদিকে। আমরা এক লাফে টিলা থেকে নেমে গিয়ে দৌড়ে গিয়ে মেঘাকে চেপে ধরলাম। আরে এই, কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে তো? কিন্তু এর প্রত্যুত্তর ভালো হলো না। আচমকাই রক্তবর্ণ চোখে গর্জন করে ওঠে মেঘা। কামড় বসালো সুদীপের হাতের উপর। যন্ত্রণায় চিৎকার করে উঠল সুদীপ।
কি পশুর মতো আচরণ করছে মেঘা। সবাই মিলে ধরাধরি করে মেঘা কোনো রকমে ছাড়ানো হলে আর কোনো উপায় না দেখে দিব্যেন্দু মেঘার গালে ঠাঁটিয়ে একটা চড় মারল। মেঘা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল সোনিয়ার কোলে। মেঘাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আর এখানে এক মুহূর্ত থাকতে আমার ভালো লাগছে না, বলছি জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চল। সোনিয়ার শেষ কথাগুলো মিলিয়ে গেল একটা বিকট অট্টহাসির অতল গহ্বরে। আধারে চাদরে ঢাকা এক নির্জন অরণ্যানীর মাঝে সেই হাসি যথেষ্ট হৃদযন্ত্রের ধকধকানি বিকল করে দেওয়ার জন্য। হাসির শব্দে আমরা সকলে ঘুরে তাকালাম সামনের দিকে। যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা আমাদের ক্ষমতায় নেই। মন্দির থেকে একটু দূরেই পাথরের সেই টিলার উপর পা রেখে দাঁড়িয়ে আছে বিরাট কালো কুচকুচে একটা মূর্তি। অন্ধকারের মধ্যে কেবল প্রকট হয়েছে তার বিরাট বপুর আকার আর আগুনের ভাঁটার মতো জল চলে দুটো চোখ। সে চোখ যেন ছোট ছোট দুটো জ্বলন্ত সূর্য। এমন বিভৎস বিভীষণ কথাকার মূর্তি কোনো মানুষের হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে সাক্ষাৎ শয়তান, মূর্তিমান পিশাচ। ভয়ে বিস্ময়ে আমাদের কারোর মুখ দিয়ে কথা সরছে না। চোখের সামনে যা দেখছি তা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। সাথে সাথে আমাদের চারপাশের বাতাস কিরকম যেন ভারী হয়ে উঠল। অদ্ভুত অপার্থিব একটা নীলচে আলোয় ভরে গিয়েছে চারিদিক। আশেপাশে ঘুরে দেখি কোথায় সেই নির্জন বনভূমি। মন্দিরের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে কালো কালো সব ছায়া মূর্তিরা। তবে তাদের আকার মানুষের মতো হলেও কারোর ধরে মাথা নেই, সব কটার গলা কাঁটা। সেই সাথে তাদের সমবেত কি এক দুর্বোধ্য উল্লাস। হাত তুলে তাদের সে কি বিভৎস চিৎকার, কানের পর্দা যেন ফেটে যাবে সেই আওয়াজে। এদিকে ভয়ে মেঘাকে জাপটে ধরে আছে সোনিয়া, কান্নাকাটি শুরু করেছে সে। আমরা তিনজন ঠিক কি করব তা বুঝে উঠতে পারলাম না। চোখের সামনে এসব কি হচ্ছে সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। হঠাৎ ঘুরে তাকিয়ে দেখি আর এক আশ্চর্য দৃশ্য। লতা পাতায় ঘেরা যে জিনিসটা ধাক্কা খেয়ে সন্ধ্যায় সুদীপ মাটিতে পড়ে গিয়েছিল তার ওপরের আচ্ছাদন সরে গিয়ে জিনিসটা বেরিয়ে এসেছে। এটা বলির হাড়ি কাঠ। হ্যাঁ, এই তাহলে সেই বলির কাঠ, যেখানে কোনো অবলা পশু নয় বরং ডাকাত সর্দার শঙ্কর সেনের রক্ত পিপাসু খাড়ার কোপে একের পর এক মারাঠা দস্যুর মাথা ধর থেকে আলাদা হয়েছে। না জানি কত শত লোকের রক্ত লেগে রয়েছে এই পাথরে মেঝেতে। আর আজ সেই ইতিহাস আবার পুনরাবৃত্ত হতে চলেছে সভ্য জগতে ছড়িয়ে এই এক গহীন অরণ্যের বুকে। এই হাড়িকাঠের দিকেই তবে এগিয়ে যাচ্ছিল মেঘা। আজ আমরা ঠিক সময়ে এসে না পড়লে কি হতো ভাবতেই বুকের রক্ত হিম হয়ে এলো। নীলচে আলো এবার চোখের সামনে একে একে ফুটে উঠল বলি কাঠের সামনে স্তূপাকারে পড়ে থাকা মুন্ডু কাটার লাশগুলো। কিন্তু সব থেকে আশ্চর্য যেটা, মন্দিরের সামনে সেই শতাব্দী প্রাচীন বদ্ধ দরজার সামনে কালো বলিষ্ঠ দেহের এক মূর্তি দাঁড়িয়ে রয়েছে। হাতে তার রক্ত মাখা শানিত খড়গ। টপ টপ করে তার গা বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। বুঝতে বাকি রইল না একে ডাকাত সর্দার, এককালীন জমিদার, সাক্ষাৎ বীর ভদ্রের অবতার, যার রক্ত মেখে দিন শুরু হতো। অত্যাচারী বর্গী জাতের উপর যিনি সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করেছিলেন, সেই ইতিহাসের অব্যাখ্যাত কিংবদন্তি চরিত্র শঙ্কর সেন। কিছু দৃশ্য হতে পারে ভয়, তবে এ দৃশ্য যে পৈশাচিক হয়েও রাজসিক জানি। চোখের সামনে যা দেখছি তার কেউ রক্ত মাংসের মানুষ নয়, ভূত প্রেত পিশাচের দল। কিন্তু তাও শঙ্কর সেনের উপস্থিতি গায়ের লোম খাড়া করে দিচ্ছে। কোথায় আমাদের সেই চিরাচরিত কলেজে সেই পাতার পর পাতা নোট মুখস্থ করে পরীক্ষার নাম্বার তোলা, আর কোথায় সেই সব কিছু ছাড়িয়ে এই গভীর অরণ্যের নির্জন প্রান্তরে এক শতাব্দী প্রাচীন রক্তাক্ত ইতিহাস ও তার অলৌকিকতাকে চাক্ষুষ করা। জানি না এখান থেকে সুস্থভাবে ফিরতে পারবো কিনা আদেও, কিন্তু ফিরলেও এই অভিজ্ঞতা জীবনে আর কখনোই হোক ভুলব না, এইটুকু আমি নিশ্চিত। এক পা করে এগিয়ে আসছেন শঙ্কর সেনের প্রেম। আশেপাশে ছায়ামূর্তির দল হাত তুলে সমবেত স্বরে কে যেন বলছে। বুঝলাম এরা শঙ্কর সেনের সেই সেনাদল যারা এখন তার বর্ষতা সূচক জয়ধ্বনিতে মেতে উঠেছে।
রুদ্ধশ্বাসে আমরা চোখের সামনে সবটা দেখতে লাগলাম। এই অবস্থায় যে আমাদেরকে এই স্থান থেকে ছুটে পালানো উচিত সেটাও ভুলে গেলাম। শঙ্কর সেনের জল জলে চোখের দৃষ্টি এখন আমাদের দিকেই নিবদ্ধ, যে চোখের দিকে তাকালে মানুষের হৃদযন্ত্র ক্রিয়া নিমেষে বন্ধ হয়ে আসবে। না জানি কোনো এক অজানা আকর্ষণে আমি সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে। অভিনব অবিশ্বাস্য এক বিভীষিকা। আচমকা একটা কালো হাত কোথা থেকে এসে চেপে ধরলো অচৈতন্য মেঘার হাতটা। চিৎকার করে উঠল সোনিয়া। অন্ধকারে গা ঢাকা দিয়ে এক কালো প্রেতমূর্তি এসে চেপে ধরেছে মেঘার হাত। মেঘাই আজ তাদের বলির শিকার। মেঘার হাত ধরে সে তাকে হির হির করে টানতে যাবে, এমন সময় পেছন থেকে তার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল দিব্যেন্দু। তারপর কৌশলে নিজের হাতের লোহার খোঁচাটা ঘুরিয়ে সজোরে আঘাত করলো সেই অশরীরকে লক্ষ্য করে। একটা বিকট চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। মেঘার হাত ছেড়ে সরে দাঁড়ালো সেই প্রেত। সুদীপ, মেঘাকে পিঠে তুলে ছুট লাগা। বাকিরা ততক্ষণে উঠে দাঁড়িয়ে ছুটে পালানোর জন্য প্রস্তুত। সোমু, তুই কি পাগল হয়েছিস? পালা এখান থেকে, এখানে থাকলে এরা আমাদের জানে মেরে দেবে। পালা পালা। এক ঝটকায় নিচে ঘোরটা কাটিয়ে উঠলাম। বাকিরা ততক্ষণে ছুটতে শুরু করেছে, আমিও তাদের পিছু নিলাম। গাছপালা, বন, পাহাড়, ঝোপঝাড় ভেঙে রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম আমি। পেছনে শুনতে পাচ্ছি মরমর করে ডালপালা গাছ ভাঙার শব্দ আর একটা কান ফাটানো কলরব। বুঝলাম শঙ্কর সেনের প্রেতের সেনাদল আমাদের পিছু নিয়েছে। ছোটার গতি আরো বাড়ালাম কি একটা পাথরে ধাক্কা খেয়ে সোনিয়া হঠাৎ হুমড়ি খেয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল। তাকে ঝটফট করে কাঁধে তুলে সুদীপ আবার ছোটা শুরু করলো। কেউ থামবি না, পালা পালা। পেছনে সেই প্রেত দলের হুঙ্কার ক্রমশই বাড়ছে। অন্ধকারে বনের মধ্যে ছোটা যথেষ্ট কষ্টসাধ্য। কাটা গাছে ঝোপে হাত পা লেগে চিরে রক্ত বের হচ্ছে। পাথরে পা বারবার পড়ে বুড়ো আঙুলের নখ উঠে আসছে, কিন্তু তাও থামা যাবে না। এই বন যেন শেষ হতে চায় না। আমি আর দিব্যেন্দু সবার পেছনে ছুটে আসছিলাম। থামবি না সোমু, পালা পালা। হঠাৎ দিব্যেন্দুর গলায় একটা আর্তনাদ শুনে পিছনে ঘুরে তাকাটা। দিব্যেন্দু পড়ে গিয়েছে মাটিতে, আর অন্ধকারে একটা বিরাট পতাকার মূর্তি তার কালো নখ বিশিষ্ট দুই হাত দিয়ে চেপে ধরতে আসছে তাকে। দিব্যেন্দু বলেই চিৎকার করে উঠলাম আমি। দিব্যেন্দু ঘুরে বিভীষিকাটা এক ঝটকায় সামনে নিয়ে নিজের হাতে ধরা খোঁচাটা সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল সেই বিভৎস মূর্তির দিকে। খোঁচা কোথায় গেল, কার বুকে গেঁথে গেল কিছুই বুঝতে পারলাম না। কেবল একটা কান ফাটানো অপার্থিব আর্তনাদে থরথর করে কেঁপে উঠল গোটা জঙ্গলটা। বিস্ময়ে তাকিয়ে রইলাম সেদিকে। এদিকে প্রেতের দল হুঙ্কার ছাড়তে ছাড়তে ক্রমশ কাছে আসছে। দিব্যেন্দু একটা হ্যাচকা টান দিতেই আমি আবার সামনের দিকে ঘুরে ছুট লাগালাম। হে ঈশ্বর, সহায় হন, রক্ষা করুন আমাদের এই অপার্থিব বিভীষিকার হাত থেকে। অবশেষে ঈশ্বর সেদিন আমাদের সহায় হন। বনটা একটা সময় পর শেষ হতে হলো। বনের গভীরতা ছাড়িয়ে আমাদের চোখে পড়লো চাঁদের আলো, যা আকাশ থেকে গলে পড়ে চাদরের মতো ঢেকে রেখেছে গোটা গ্রামটাকে। কিন্তু ওই অবস্থায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো শারীরিক ও মানসিক কোনো অবস্থাই আমাদের নেই। বনের জঙ্গলা পথ ছাড়িয়ে আমরা গ্রামের মেঠো পথ দিয়ে ছুটতে শুরু করলাম। একেবারে এসে থামলাম দাদুর বাড়ির দোরগোড়ায়। দাদু বারান্দায় দাঁড়িয়েছিলেন, আমাদের দেখে ছুটে বেরিয়ে এলেন। সে যাত্রায় আমরা বাঁচলাম। মেঘার জ্ঞান তখনও ফেরেনি। তাকে ঘরে নিয়ে গিয়ে তার চোখে মুখে বেশ কয়েকবার জল দেওয়া হলো। জ্ঞান রাতে ফিরে এসেছিল বটে, কিন্তু তার শরীর ছিল খুব দুর্বল। মেঘার মধ্যে আর সেই পাগলামন কোনো লক্ষণ নেই। আমরা সকলেই শারীরিক ও মানসিক সব দিক থেকেই বিধ্বস্ত ছিলাম। সকলেই আহত, রক্তাক্ত। অন্তত যে অবস্থায় আমরা বেঁচে ফিরেছি তার কাছে এসব কিছুই নয়। সেদিন রাতে সব কথাই দাদুকে বলেছিলাম। আমাদের এই কাজের জন্য আমাদের উপর উনি কিছুটা রাগ করেছিলেন, স্বাভাবিকই। কিন্তু আমরা সকলেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ওই অভিশপ্ত মন্দির থেকে আমরা যে অন্তত এই প্রথম এইভাবে সুস্থভাবে বেঁচে ফিরব, সেটা আশা করাও অনেক বড় ব্যাপার। রাতবাতির আলোয় চেয়ারে বসে এই ডায়েরি লিখছি, যদিও ভোর রাতে। তবু বিছানায় শুয়ে তখনও সুদীপ আর দিব্যেন্দু জেগে রয়েছে। যা হয়েছে তাতে ঘুম আসবার কথা নয়। আমার পায়ে অসহ্য যন্ত্রণা, ধাক্কায় দুটো আঙুলের নখ সম্পূর্ণ উঠে গেছে। দাদু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে গেছে, তাও সেই ব্যথা আর সেদিনের এমন বিভীষিকাময় ক্লান্তি আমাকে আর লিখতে দিচ্ছে না। 4 এপ্রিল। আমরা 2 দিন হলো যে যার আস্তানায় ফিরে এসেছি, কিন্তু আজও আমরা 5 জন সেই রাতের বিভীষিকা
একটুও ভুলতে পারিনি। সেদিন রাতেও স্বপ্ন দেখেছিলাম, শতাব্দী প্রাচীন সেই রক্তাক্ত ইতিহাসের ঝলক। এক এক করে মারাঠার দস্যুদের মাথা ধরে বেঁচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলিকাঠে, আর সর্দার শঙ্কর সেনের খড়গ ঝপাঝপ উঠছে আর নামছে। এমন অবলীলাক্রমে নরহত্যা, রক্তে স্নান করে ওঠা শঙ্কর সেনের বলিষ্ঠ দেহ এখনো মনে পড়লেই গায়ের লোম খাড়া হয়ে ওঠে। মেঘাকে শহরে এসে ডাক্তার দেখাতে হয়েছিল, এখন সে একটু সুস্থ হয়েছে। কলেজের বাকিদেরকেও ঘটনার কথা আমরা বলেছিলাম, এবং স্বাভাবিকভাবেই অনেকেই বিশ্বাস তা করেনি। তাতে কি বা করার আছে? প্রমাণ যে কিছুই আমাদের কাছে নেই। যে কটা ছবি সুদীপ তুলেছিল তার সবকটাই অদ্ভুতভাবে ডিলিট হয়ে গিয়েছে। অদ্ভুত, সবকিছুই বড় অদ্ভুত। ওই মন্দিরে তো যারা যায় তাদের কেউ কোনোদিনও ফিরে আসে না, আমরাই বা কেন তাহলে বেঁচে ফিরলাম? সেসবের কোনো ব্যাখ্যা নেই। দিব্যেন্দুর আঘাত কি সত্যিই লেগেছিল শঙ্কর সেনের প্রেতের উপর? জানি না, আর জানতেও চাই না। থাক না কিছু রহস্য যুক্তিতর্কের বাইরে। সভ্য সমাজের যুক্তি যথেষ্ট নয় এইসবের সমাধান করার জন্য। মানুষের ধরা ছোঁয়ার বাইরে আজও এমন কত রক্তাক্ত ইতিহাস, কত বিভীষিকা, রহস্য ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবী জুড়ে। ঠিক সেই রকমই শঙ্কর সেনের ইতিহাস। শঙ্কর সেন আর তার খড়গ, তার রক্ত পিপাসা বোধহয় আজও মেটেনি। তাই হয়তো চায়ও না যে ওই রক্তাক্ত ইতিহাস কোনোদিন সভ্য জগতের সামনে আসুক। অন্তত বিকৃত হয়ে তার আসল রহস্য এতে কখনোই নষ্ট হবে না। যে কথা আজ আমার ডায়েরিতে লিখে গেলাম তার কোনো প্রমাণ দেওয়ার ক্ষমতা আমার নেই। কোনোদিন যদি এই অনামী বেনামী লেখার অংশ আগ্রহী কারোর হাতে পড়ে তাহলে হয়তো এর গুরুত্ব কিছুটা বাড়বে। যাকে সে আশাও করি না, বেঁচে ফিরেছি এই অনেক। শুধু একটাই অনুরোধ, আগ্রহ কৌতূহল যতই হোক সবসময় তা নিবারণ না করাই শ্রেয়। থাক না কিছু জিনিস কৌতূহলের মনের মধ্যে, তাতে করে কিছু রহস্য অন্তত প্রকৃতির বুকে চিরকাল টিকে থাকবে। সবকিছু সমাধান হলে তো এই বিশ্বজগৎ আবার একে হয়ে যাবে, তখন আর অন্য কোথাও যাওয়ার উপায় নেই। শুনছিলেন পল্লব ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প, পৌর মন্দিরের পিশাচ। আজকের গল্পের কথক ছিলেন সৌরভ রায়, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, অভিক, তৃষা, পার্থ সারথী, ইন্দ্রাণী, অভিজিৎ, সূর্য, মেঘনা এবং অরিত্র। গল্পের আবহ সৃষ্টিতে ফিনিক্স, সংলাপে প্রতীক, পোস্টার ডিজাইনে সৌমদী। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আমরা প্রতিনিয়তই গল্প দিতে থাকি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারাই পারেন একটি ইউটিউব চ্যানেলকে অনেক বড় করে তুলতে। আমরা 20,000 সদস্যের খুব কাছেই আছি, সো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্পে। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের বঙ্গ কথার।